গুড মর্নিং। এখন বাজে 5:30 আর আমরা বেরোচ্ছি আমাদের মিটিং পয়েন্ট থেকে, গ্রামের ক্লাব, গ্রামের ফুটবল মাঠ অ্যাকচুয়ালি। তো এখান থেকেই প্রতিবার আমরা রাইডে বেরোই। আমাদের উদ্দেশ্য সিকিম, আজকের গন্তব্য শিলিগুড়ি। 5:30টায় বেরোচ্ছি, দেখা যাক কটা নাগাদ আমরা পৌঁছাই। তো আমি আবিদ, তোমাদেরকে আমার এই ভিডিওতে স্বাগত। এটা হচ্ছে পুরনো 35 নম্বর ন্যাশনাল হাইওয়ে, যশোর রোড। তো এটা ধরে আমরা 34 নম্বর জাতীয় সড়ক ধরবো। আমরা আগের সংখ্যাগুলো বলছি, বর্তমান সংখ্যাগুলো একটু 19-20 হয়েছে। এটা হলো গুমা রেল স্টেশন। আমরা এই তো সঙ্গে সঙ্গে উঠে গেল রেট। আমরা এটা পার হয়ে কামারপুর রোডে উঠব। এখান থেকে কামারপুর 4 কিলোমিটারের সামান্য একটু কম। তারপরে আমরা আওয়ালসিদ্ধি রোড ধরে নেব। উদীয়মান সূর্যের এক নরম আলোর আভায় এক মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা কামারপুর রোড ধরে যাচ্ছি। সামনে মিলিত হব আওয়ালসিদ্ধি রোডে। এই রোডটার লোকালি খুব জনপ্রিয়, কারণ এখানে বেশ সুন্দর মাঠ আছে, দুই দিকে গাছগাছালি আছে। সকালে যেমন লোক মর্নিং ওয়াক করছে, তেমনি বিকালের দিকে প্রচুর লোক এখানে বেড়াতে আসে। এটা হলো হাবড়া টু আওয়ালসিদ্ধি রোড। এখানে একটা ওএনজিসির হাব হয়েছে, যার জন্য এটা 4 লেন হয়ে গেছে। বেশ ভালো বানিয়েছে রোডটা। এখান থেকে আর মোটামুটি 5-6 কিলোমিটার হবে আওয়ালসিদ্ধি। আমরা পৌঁছে গেছি আওয়ালসিদ্ধি। এখানে আমরা এখান থেকে রাইট টার্ন নেব। এটা হচ্ছে পুরনো 34 নম্বর জাতীয় সড়ক। এখান থেকে 8-10 কিলোমিটার মতো সিঙ্গেল ওয়ে আছে, তারপর থেকে ডবল ওয়ে শুরু হবে, 4 লেন শুরু হবে। আমরা গাদামারা পার হয়ে 116-র 4 লেনে আমরা প্রবেশ করলাম। এখান থেকে রাস্তা মোটামুটি 4 লেনই পাবো। আগে এই 34 নম্বর বা 4 লেন ধরতে গেলে মোটামুটি কৃষ্ণনগর পার হতে হতো, কিন্তু এখন বারাসাতের অনেকটা কাছাকাছি। গাদামারা থেকেই আমরা এই 4 লেন পেয়ে যাচ্ছি। বাইকের তেল একেবারেই নেই, রিজার্ভে পড়ে গেছে। তো সামনে এক পেট্রোল পাম্প আছে জানাশোনা একটা, সেখান থেকেই তেল ভরাবো। আমরা বিরোহী পার করে রিলায়েন্স জিওর পেট্রোল পাম্প থেকে পেট্রোল ফুল করালাম। এরপরে আমরা আবার রওনা দিচ্ছি। সকালের শুরুটা যতটা ফাস্ট হবে ভেবেছিলাম, অতটা ফাস্ট হলো না, একটু ডিলে হয়ে যাচ্ছে। এখানে প্রায় মিনিট 15-20 সময় আমাদের চলে গেল। একটু অ্যাডজাস্টমেন্ট ছিল, কিছু পিছনে ব্যাগ, হেলমেটের ভাইজার, এগুলো আবার ক্লিন করার পরে আমরা আবার বেরোলাম। আমরা 12 নম্বর NH ধরে যাচ্ছি, 34 নম্বর জাতীয় সড়ক। আর সুন্দর প্যাচ পেলাম। আমরা এখন কৃষ্ণনগর থেকে 25 কিলোমিটার মতো পিছিয়ে আছি। চারিদিকে সমস্ত আম বাগান।
এইখানে প্রায় কয়েক হেক্টর জমি জুড়ে প্রায় আম বাগান আছে এবং কম বেশি সমস্ত গাছেই আম ধরেছে। আমাদের গ্রামে এবারে খুব একটা আমের ফলন হয়নি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মোটামুটি বেশিরভাগ গাছেই আম আছে। এখন যারা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে, অনেকে আগে বর্ধমান হয়ে যেতে, তো সেটার মনে হয় আর যাওয়ার প্রয়োজন নেই, কারণ গাদামারা থেকে এখন 4 লেনটা হয়ে গেছে পুরোপুরি, রাস্তা তৈরি এবং ভালো, ওয়েল মেনটেন। তো এখন মনে হয় না আর ওই দিক থেকে ঘুরে যাওয়া কোনো একটা লাভজনক হবে, কারণ যেতে এখন বারাসাত থেকে কিছু কিলোমিটার, মাঝখানে 12-15 কিলোমিটার বোথ হয়ে রোড আছে, মানে এক রোডের সামনে দুদিক থেকে যায় যে রোডটা, সেরকম আছে 12 থেকে 14 কিলোমিটার সম্ভবত। তারপরেই কিন্তু 4 লেন শুরু হয়ে যাচ্ছে। এই রোডটা বাদ দিয়ে অন্য রোডে গেলে খুব একটা সুবিধাজনক হবে বলে মনে হয় না এটা। আর যেটুকু মাঝখানে ডবল ওয়ে রোড আছে সেটা এখন বর্তমানে ভালো কন্ডিশনে আছে। তো যারা যেতে চাইছো নর্থ বেঙ্গল, আপাতত এই 112 তোমরা বারাসাত থেকেই ধরে নিতে পারো, খুব একটা খারাপ অপশান না এই রোডটা। 36, মালদা 210, বহরমপুর 84। আমরা কৃষ্ণনগর পার করে চলে এসেছি, 10 কিলোমিটার মতো। এখন রোড কন্ডিশন এখনও ঠিকঠাক, বাইক আমাদের 80-85-তে চলছে, মাঝে মাঝে 90 ছুঁয়েছে, কিন্তু সেটা সবসময় না। 80-85-তেই কমফোর্টেবল আমি চালাই, এবং হাইওয়ে স্পিডও মোটামুটি 80-85-তেই চালানোর জন্য উপযুক্ত। তো বাড়ি থেকে 90 কিলোমিটার কৃষ্ণনগর, 1 ঘন্টা 35 মিনিট মতো সময় লাগলো। মাঝখানে আমাদের পেট্রোল পাম্পে মিনিট 10-15 সময় আমরা কাটিয়েছিলাম। পরের টার্গেট আমাদের বহরমপুর, 84 কিলোমিটার এখান থেকে। তো হয়তো বহরমপুর পার করার পরেই ব্রেকফাস্ট করব, দেখা যাক কতটা চালাতে পারি। আমরা পলাশি পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে 7:44। পলাশিতে ঢুকে গেছি। মোটামুটি বহরমপুর এখান থেকে 40 কিলোমিটার, পলাশি পার করেই আমরা মুর্শিদাবাদে পড়ব। এই হচ্ছে পলাশির সৌধ, পলাশি মেমোরিয়াল। হাইওয়েতে যারা রাইড করো, বিশেষ করে 34 নম্বরে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। এই জায়গাটায় দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, নিচেটায় মানে লরির চাকা এইখানে বারবার গিয়ে গিয়ে এইখানটা এরকম নিচু হয়ে গেছে আর কি। মানে বেশ, লরির চাকাটা যেরকম হয়, মানে 2.5 ফুট 2 ফুট থেকে 2.5 ফুট জায়গা, ওটা সারফেস থেকে নেমে গেছে, গর্ত মতো হয়ে আছে। দেখো, দেখতে পাও কিনা, মানে ওর মধ্যে মানে বাইকের চাকা পড়লেই গাড়ি প্রচণ্ড কাঁপবে। এবং সবথেকে সমস্যা হচ্ছে এটা, যখন তুমি বাইক চালাচ্ছ সবসময় বুঝতেই পারবে না যে এখানে গর্ত আছে। এই যে ঢেউ খেললো, এই দেখো গাড়ি বুঝতে পারবে কি, দেখো এখানে হালকা আছে। গাড়ির হ্যান্ডেল আমি জাস্ট ধরে রেখেছি, অটোমেটিক কেঁপে যাচ্ছে। তো এইটা রাত্রে যারা ফিরবে, কোনো ওভারটেক করার সময় হোক, এগুলো খুব সাবধানে থাকবে, কেননা এইখানে মানে চাকা পড়লে একটু ডিসব্যালেন্স হবেই। তো সেই ডিসব্যালেন্সটা ডিসব্যালেন্সটা যাতে কাটাতে পারো, সেই জায়গাটা ভাবতে হবে। হার্লে ডেভিডসন, লালটা রয়্যাল এনফিল্ড 650। এখন বিষয় হচ্ছে, আমরা আজকে এই প্রথম আরও কিছু রাইডার দেখলাম। একজন হার্লে ডেভিডসনে যাচ্ছে, সম্ভবত আয়রন 883, আর রয়্যাল এনফিল্ড 650-তে আরেকজন আছেন। আমি চালাচ্ছি মিটিওর স্টেলার রেড, আর আমার ফ্রেন্ড আছে মিটিওর 350 সুপারনোভা। মালদা 135, ডালখোলা 261। তো আমরা আগে যখন যেতাম তখন সামনে থেকে বাঁ দিকে বেঁকে যেতাম, গিয়ে বহরমপুর শহরের ভিতর দিয়ে যেতাম। এবারে এই প্রথম হাইওয়ের উপর দিয়ে যাব।
আগে আমরা এইখান থেকে যেতাম, হ্যাঁ বাঁ দিকে ঢুকে যেতাম, গিয়ে বহরমপুর শহরের উপর দিয়ে যেতাম, বহরমপুর টাউন ওই যে লেখা আছে ওইখান থেকে বেরিয়ে যেতাম। ওই তোকে বললাম না 160 কিলোমিটার একটা কাট আউট আছে, হ্যাঁ এইটা সেটা রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ 160 ওটা আমার মনে আছে। তো এই প্রথমবার আমরা বহরমপুর বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। আমি লাস্ট টাইম এসেছিলাম এইদিকে, তখন 2023-এর মেতে, 1 বছর পরে যাচ্ছি। এটা রিসেন্টলি ওপেন হয়েছে শুনেছি, অনেকটা সময় বাঁচবে। এখন ঘড়িতে বাজছে 8:35। কত কিলোমিটার হয়েছে? 162। 8:35 মানে আমরা 3 ঘন্টা চালিয়েছি। 3 ঘন্টায় 162 কিলোমিটার মোটামুটি আমরা ক্রস করেছি। মাঝখানে একবারই দাঁড়িয়েছি একটু টয়লেট করার জন্যে। তো মোটামুটি 60 অ্যাভারেজ মেনটেন করতে পারছে আপাতত। তো ভেবেছিলাম বহরমপুরের আগে ব্রেকফাস্ট করব, কিন্তু সেই সুযোগটা পাইনি। তো দেখি সামনে বহরমপুর এইটা পার করে তারপরে একটা ভালো রেস্টুরেন্ট বা ধাবা দেখে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করতে হবে। এখন 8:30 বাজে, কিন্তু সূর্যের তেজ বেশ ভালোই। তো এটা বহরমপুর ফারাক্কা হাইওয়ে, এটা টোল প্লাজা, বেশ সুন্দর সাজানো গোছানো। আমাদের জন্য তো এই সরু পথই বরাদ্দ। তবে এটাই ভালো লাগে, সব গাড়িকে লাইন দিতে হয়, বাইকে যারা যায় তাদের লাইন দিতে হয় না। এটা বেশ নিজেকে তখন ভিআইপি মনে হয় যে সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, অথচ বাইক তার নিজের গতিতেই একটু স্লো করেই বেরিয়ে যাচ্ছে। পলসভা, আমরা মোটামুটি বহরমপুর বাইপাসের শেষের দিকে। ফারাক্কা এখান থেকে 80 কিলোমিটার মতো হবে, 80-85 কিলোমিটার। তো আমরা মোরগ্রামে চলে এসেছি। মোরগ্রাম বর্ধমান থেকে যারা NH 2 ধরে আসে, বর্ধমান থেকে এই মোরগ্রামে কানেকশন আছে। ব্রেকফাস্ট করে নিবি? ব্যাকে 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 আসতে। চলে চলে পাপ্পু ধাবা। আমরা এই পাপ্পু ধাবা, এটা হচ্ছে বহরমপুর বাইপাস পার করে এসে আর 5-7 কিলোমিটার পরেই এই ধাবাটা পড়লো। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। এগোই চল। হ্যাঁ এখন বাজে 9:47। এরপর হয়তো ফারাক্কা পেরিয়ে তারপরে দাঁড়াবো। প্রবাবলি ফারাক্কা এখান থেকে 70-75 কিলোমিটার। সামনে টোল প্লাজা, সম্ভবত একটা ফারাক্কা টোল প্লাজা। বাইকার্সরা হচ্ছে টোল প্লাজার রাজা, সবাইকে রুখতে হবে, আমাদেরকে না। আমরা ফারাক্কায় চলে এসেছি, সামনেই ফারাক্কা ব্যারেজ। কিন্তু সমস্যা হচ্ছে লাস্ট 5 কিলোমিটার ধরে ঠিক এরকম গাড়ির লাইন, এরকম জ্যাম আছে, ওয়েটিং চলছে ফারাক্কার জন্যে। তো আমরা যেহেতু বাইকে আছি, আমরা রাস্তাটা একদম ডান দিক থেকে কাটিয়ে 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 অনেকটা চলে আসলাম। লাস্ট 5 কিলোমিটার তো হবেই, এতই বিভৎস জ্যাম। আচ্ছা, আর এগোনোর রাস্তা নেই। তো এখন ফারাক্কা ব্যারেজের উপরে জল খুব একটা নেই,
ওইদিকে চর দেখা যাচ্ছে। এখানটায় সত্যিই খুব বিভৎস, মানে এত পরিমাণ জাম হয়। লাস্ট 5 কিলোমিটার ধরে আমরা বাদিক ধরে ধরে আমরা এগিয়ে এসেছি। পাশে একটা প্যারালাল রাস্তা হচ্ছে, হয়তো এটা যাবার রাস্তা হবে, ওটা আসার রাস্তা হবে। তো ওইটা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত ফারাক্কার এই যন্ত্রণা সহ্য করতে হবে সবাইকে। এটা কোনো সময় আমি মানে খুব স্মুথলি পার হতে পারিনি। গোটা 4 বার মনে হয় এর উপর দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, তো কোনোবারই সুস্থভাবে পার হতে পারিনি, প্রত্যেক সময় জ্যাম। হ্যাঁ, পার্থেনিয়াম, আর নিচে কোনো পাতা আছে, পার্থেনিয়াম দিয়ে ঢেকে নিয়েছে। তো ওই ভাই যাচ্ছে, আর পিছনে অন্তত শখানেক গাড়ি ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে। ওর উপরে নির্ভর করবে কতটা জোরে যাবে। তো ফারাক্কা ব্যারেজ পার করলাম। বাঁদিকে যাচ্ছে ট্রেন, ডান দিকে যাচ্ছে আমরা। আর রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে গরু, ওটা ষাঁড় ছিল, সরি। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, ফারাক্কা থেকে শুরু হয়েছে, রায়গঞ্জে গিয়ে শেষ হবে। আমরা এর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই জার্নি করব। কি রে ভাই, কোথায় যাবি? অ্যাজ অলওয়েজ নো ওয়েটিং ফর বাইকার্স। তো আমরা ফারাক্কা পার করে মালদায় ঢুকে পড়লাম। এখনো পর্যন্ত 266 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এখন বাজে 11টা, সাড়ে 11টা বাজে। তার মানে 6 ঘন্টায় 266 কিলোমিটার এসছি। মাঝখানে 45 মিনিটসের একটা ব্রেক ছিল। তো সব মিলিয়ে অ্যাভারেজ একেবারে খারাপ নয়, মিডিয়াম রেঞ্জে আছে। ও, অনেকক্ষণ পর এটাকেই খুঁজছিলাম। দেখছি রাস্তায়, কিন্তু সুযোগ সুবিধা মতো পাওয়া যাচ্ছিল না। আখের রস খেতে হবে। কাকা, গ্লাস কত করে? একদম ছিলে দাও, নতুন একদম ফ্রেশ আখ দেখে ছিলে দাও। এই হলো কালিয়াচকের জ্যাম। লাস্ট 3 কিলোমিটার ধরে ঠিক এরকম গুটি গুটি পায়ে এগোতে হচ্ছে। মাঝখানে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হলো। এখানে সমস্যা হচ্ছে, ফার্স্ট লেন দিয়ে সমস্ত গাড়ি আছে, সেকেন্ড লেনটায় যত টোটো বাস সব কিছু দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার তুলছে নামাচ্ছে, স্ট্যান্ড করেছে। এটা ন্যাশনাল হাইওয়েতে এইগুলো থাকাটা খুব মানে বেমানান। সমস্ত জায়গাতে এখন বেশিরভাগ ক্ষেত্রেই এরকম বাজার টাজার পড়লে ওভারব্রিজ করে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে সেরকম কোনো প্ল্যান নেই। আবারও একটি টোল প্লাজা অতিক্রম করতে চলেছি। জায়গাটা সম্ভবত ইটাহার। ওকে, টোটোর পিছনেই যেতে হবে। তো আমরা রায়গঞ্জ বাইপাসে চলে এসেছি। এখন বাজে 2:13। আমরা রায়গঞ্জ শহরকে ডান দিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একদম নতুন বাইপাস, নতুন রাস্তা, একটা ভালো স্পিড মেনটেন করা যাচ্ছে। এখানে ভুট্টার চাষ বেশ আছে, যত দেখছি তত ভুট্টা। এবং ভুট্টাগুলো যে পশু খাদ্যের জন্য তা না, কারণ ভুট্টাগুলো শুকাচ্ছে, মানে গাছগুলো শুকিয়ে গেছে। সম্ভবত এগুলো দিয়ে পপকর্ন জাতীয় কিছু তৈরি হয়। ভুট্টা পাকিয়ে যে দ্রব্যগুলো তৈরি হয় সেগুলোই হয়। রায়গঞ্জ বাইপাস হয়ে অনেকটা সুবিধা হয়েছে যারা এই রোডে যাতায়াত করে তাদের জন্য। কারণ রায়গঞ্জ শহরের মধ্যে ঢুকলে মিনিমাম 40 মিনিট থেকে 50 মিনিট সময় নষ্ট হতো। আধ ঘন্টাতে আমি কোনোদিন যেতে পারিনি। এই মুখ থেকে বেরিয়ে মুখ ধরতে আধ ঘন্টায় কোনো দিন হয়নি, সময় লেগেছে যথেষ্টই।
তো এই রোডটা বাইপাসটা হওয়ার পরে সত্যি অনেকটা টাইম সেভ হবে। আরও একটা টোল প্লাজা, এটা ডালখোলা থেকে 25-30 কিলোমিটার আগেই টোল প্লাজা। এই দেখো এই গাড়ি এখান থেকে ঢুকছে কেন? তো আমরা চলে এসেছি ইসলামপুর বাইপাসে, এখন বাজছে 5:04। এই রাস্তাটা পার্সোনালি আমার খুব ভালো লাগে। দেখো চারিদিকে খুব সুন্দর ধান ক্ষেত, ফাঁকা মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা পুরো চলে গেছে। যতবার এসেছি আমি রাতে এসেছি, প্রথমবারের জন্য দিনের বেলা আমি এটা ক্রস করছি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি রোড কন্ডিশন মানে কতটা ভালো হয়ে গেছে এখন বর্তমানে। প্রথমবার এসেছিলাম আমি 16 ঘন্টা লেগেছিল, দ্বিতীয়বার আর একটু কম মানে 15 ঘন্টা মতো, তৃতীয়বার তো শিলিগুড়ি পৌঁছতেই পারেনি। এই চতুর্থবার রাস্তাটা অনেক মানে কম সময় লাগছে। আসলে রানাঘাট গেটের ওখানে একটা সময় নষ্ট হতো, তারপর কৃষ্ণনগরে একটা ভালো সময় নষ্ট হতো। তো সেই সব সময়গুলো আর নষ্ট হচ্ছে না এখন বর্তমানে। এবং বহরমপুর বাইপাস হয়ে গেছে, রায়গঞ্জ বাইপাস হয়ে গেছে, তো ডালখোলার ওখানে একটা বাইপাস হয়েছে। তো সব মিলিয়ে এখন চমৎকার একটা পরিস্থিতি রাস্তায়। মাঝখানে যদিও বহরমপুর থেকে মালদা পর্যন্ত রাস্তাতে একটু ডিস্টার্ব আছে, এবং কিশনগঞ্জ বা ডালখোলা হয়ে কিশনগঞ্জ হয়ে যারা আসছে মাঝখানে 30-40 কিলোমিটার রাস্তা একটু ডিস্টার্ব আছে, মানে একটু খারাপ আছে। তাছাড়া একদম পুরো দারুণ পরিস্থিতিতে আছে রাস্তা। তোমরা যদি ইচ্ছা করো কলকাতা থেকে মোটামুটি 13 ঘন্টা তো চলে আসতে পারবেই হামেশাই, মানে রেস্ট নিয়ে। অনেকে যারা ফার্স্ট রাইড করো, আমি যেমন পার্সোনালি 80 to 90-এর মধ্যে রাইড করি, তার বেশি আমি উঠি না, রাস্তা ফাঁকা থাকলেও না। তো তার থেকে বেশি যারা জোরে রাইড করো তারও তো আরও আগে চলে আসতে পারো। তো রাইডিংয়ের ব্যাপারে কয়েকটা বিষয় বলি। মানে হাইওয়ে অ্যাকচুয়াল মানে আইডিয়াল স্পিড হচ্ছে 80। হ্যাঁ, 80-তে হাইওয়ের উপরে স্পিড লিমিট দেয় না কখনো কোনো গাড়ির জন্যে। 80 ম্যাক্সিমাম থাকে সাধারণত আমাদের এইসব হাইওয়ের জন্য। তো আমি চেষ্টা করি ওটাকে মেনটেন করে 80 to 85, মাঝে মাঝে 90 হয়। তো এটাই কমফোর্ট জোন অ্যাকচুয়ালি। মানে আমার মিটিওর 350-র 80 to 85-এ সব থেকে বেশি ভালো চলে, এবং আমার পার্সোনালিও এই স্পিডটা মেনটেন করতে খুব সুন্দর লাগে। আমি হ্যাবিচুয়েটের সঙ্গে। হ্যাঁ, এর থেকে যারা জোরে স্পিড মেনটেন করো অ্যাকচুয়ালি করতেই পারো, বাইক ওয়াইজ হয় অবভিয়াসলি। তোমার কাছে যদি হিমালয়ান 450 থাকে বা অ্যাডভেঞ্চার 390 থাকে, তুমি 100 উপরেও তুমি ক্রুজ করতে পারো, কোনো সমস্যা নেই। তবে একটু সাবধানে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের রাস্তা কোথায় একটু টুকরো খানাখন্দ থেকে যাবে বুঝতে পারবে না, তো একটু সাবধানে। আর এখান থেকে 74 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি, টাইম দেখাচ্ছে 6:39 বা 6:40। দেখি কতটা আগে ঢোকানো যায়। এখন বাজে 5:45, আর আমরা শিলিগুড়ি থেকে আর মাত্র 35 কিলোমিটার পিছনে আছি। সূর্য আস্তে আস্তে ডুবতে চলেছে, এবং আমরা এই দুই দিকেই সুবিস্তৃত চা বাগানের মধ্যে দিয়ে আমরা চলেছি। এখনও পর্যন্ত 520 কিলোমিটার আমরা জার্নি করে ফেলেছি রোডে, আর 34 কিলোমিটার বাকি আছে এখন শিলিগুড়ি পৌঁছতে। আশা করি আলো থাকতে থাকতে আমরা শিলিগুড়ি ঢুকে যাব। আমাদের এই প্ল্যানটা অক্টোবরে করার কথা ছিল, লাস্ট 2023-এর অক্টোবর, কিন্তু 2023 অক্টোবরে সিকিম ডিজাস্টারের জন্যে আর আমাদের আসা হয়নি। সেই সময় চারিদিকে খুব বাজে সিচুয়েশান চলছিল, কোনো সিকিউরিটি দিচ্ছিল না কোনো হোটেল, সেই জন্য আর আসা হয়নি। তো 6 মাস পরে আবার নতুন করে সময় করে নতুন করে অ্যাডজাস্ট করে সব কিছু গুছিয়ে আবার চললাম পাহাড়ের কোলে। মা যাবো কোথা দিয়ে?
ও ভুল করলাম, তো ভুল করে আমি এইখানে ঢুকে পড়েছিলাম। এখানে এত চওড়া রাস্তা রয়েছে সেটা খেয়ালই করিনি। পাহাড় ফিলটা এখনও ঠিক আসেনি। বিকালে ধোঁয়াশা চলে এসছে, পাহাড় কিছু দেখাও যাবে না শিলিগুড়ি থেকে। মনেই হবে না আজকে পাহাড়ের কোলে এসেছি। কালকে সকালে যদি ওয়েদার পরিষ্কার থাকে তখনই আমরা দেখতে পাবো। তো সামনে থেকে রাস্তাটা একটা ফুলবাড়ি রোড হয়ে চলে যাচ্ছে ডান দিকে। আমরা অ্যাকচুয়ালি ওই দিকে যাবো না, আমরা বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশ দিয়ে ঘুরবো, কারণ ডিকথলানে একটু যাব। ডিকথলান শিলিগুড়িতে গিয়ে একটা আমার যে রেনকোটের লোয়ার পার্টটা আছে ওটা অতটা ভালো না, আর কাল থেকে একটু বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে। তো সেই জন্য একটা ভাবছি রেনকোটের নিচের পার্ট একটা কিনে নেবো ডিকথলান থেকে। তো আমরা শিলিগুড়ি শহরে প্রায় পৌঁছে গেছি। এখন বাজে 6:35। রাস্তায় একটু ট্রাফিক আছে যার জন্যে ধীরে ধীরে এগোচ্ছি। এখান থেকে সেবক রোড 9 কিলোমিটার মতো, 9 কিলোমিটার মতোই হবে। তো মাঝখানে আমরা হয়তো একটু ডিকথলানে হল্ট করব, তারপরে ওখান থেকে সেবক রোডের ধারে পাশে কোনো একটা হোটেল নিয়ে আমরা আজকে রাতের মতো থেকে যাব। একটা অদ্ভুত ব্যাপার, সামনে যে বাইকে যাচ্ছে একটা কাপেল যাচ্ছে আর তাদের সঙ্গে দুটো বাচ্চা, দুই দিকে দুটো ব্যাগ ঝোলানো। কৃষণগঞ্জ বা তার আগে পর থেকে আমাদের সঙ্গে কম বেশি আসছে এরা। তো আমাদের সঙ্গে ট্রেনে ও গাড়ি ছোটাচ্ছে, বাইক ছোটাচ্ছে 100 সিসির বাইক, এবং মাঝখানে দুটো বাচ্চা আছে ছোট ছোট। 100 সিসির বাইক নিয়ে ওই রাস্তায় এত জোরে আসা, যে কোনো কিছু দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। যাই হোক, এদের বোধ বুদ্ধি হোক। आपको बोल रहा था कि थोड़ा धीरे चलो, ठीक है? डर लगता है मुझे, मेरे घर में बच्चा है ना, इसलिए मैं बात कर रहा था। ठीक है, ओके ओके, थोड़ा संभल के जाना। हाँ, छोटा बच्चा है ना, नींद आ जाएगी उसको। ओके। তো আমরা রুমে চলে এসেছি, এখন 8টা মতো বাজে। ডিকথলানে গেছিলাম, একটা রেনকোটের যে নিচের অংশ সেটা কিনলাম। এই যে এই রেনকোটের নিচের অংশ, এটা 1000 টাকা নিল, 999 টাকা দিয়ে আমরা রুমে এলাম। এই হচ্ছে রুম। অলরেডি মানে আমাদের জিনিসপত্র বিছানো শুরু হয়ে গেছে। রুমটার দাম অ্যাকচুয়ালি 1800 টাকা, কিন্তু আমরা বাইকার হওয়ায় আমাদের থেকে 1500 টাকা নিল ফাইনালি। এসি রুম 1500 টাকায় পাচ্ছি, একদম মেন রোডের উপরে, শিলিগুড়ি মোড়ের ঠিক কাছে। একটা বড় ব্যাপার। এবং বাইক পার্কিং করার যে জায়গাটা সেটাও শেড পুরো আছে। হোটেল অ্যাপোলো, এটা হোটেল অ্যাপোলো, মোটামুটি বড় হোটেল। তো ঠিক আছে, একদম পুরো ভিজে গেছে, ফ্রেশ হয়নি, পরে কথা হবে।